পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে গাড়িটা ধীরে ধীরে উপরে উঠছিল। রন্টি আর রূপরেখা ঠিক করেছিল এবারের ছুটিটা তারা সিমলাতেই কাটাবে। জানলার বাইরে মেঘে ছুঁয়ে থাকা পাহাড় আর ঘন জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে রূপরেখা নরম কণ্ঠে বলে উঠল, জায়গাটা সত্যি সুন্দর গো, আমার কিন্তু দারুণ এক্সাইটেড লাগছে। চারিদিকে এত জঙ্গল আর শীতটাও জব্বর পড়েছে। জায়গাটা তো ভালোই, তবে তবে কেমন জানি একটা ইনসিকিউর লাগছে, বুঝলে? সে যাকে তোমার ভালো লাগলে আমারও ভালো লাগছে, আর সেটাই তো স্বাভাবিক, না? এই মিথ্যে কথা বলবে না, এই জায়গাটা তো ঠিক করেছো তুমি। এটা কিন্তু একেবারে বেস্ট স্পট। তোমার টেস্ট নিয়ে কিন্তু আমার কোনো অবজেকশন নেই, বুঝলে? সেটা তুমি আমার চাইতে বেশি জানো ম্যাডাম, তাই না? জানি গো জানি। এই এই বাংলোর বেস্ট ঘরটা আমরাই তো বুক করেছি, তাই না? হ্যাঁ, একেবারে উপরের ঘরটা, শুনেছি লাভলি। তাড়াতাড়ি গাড়িটা চালাও, আমার আর তর্স হইছে না, কখন যে গিয়ে পৌঁছবো। ওরা এসে পৌঁছয় নিজের গন্তব্যস্থানে। ওরা গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে মেন গেট দিয়ে ভিতরে ঢোকে। সর্বনাশ, এই কোথায় বুকিং করেছো গো? এই তো পুরো হানাবাড়ি বলে মনে হচ্ছে, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। কেউ নেই নাকি? চৌকিদার, চৌকিদার, আমাদের বুকিং আছে। হ্যাঁ, আসুন 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 আসুন। এই যে বুকিং এর কাগজ, আমাদের কিন্তু উপরের ঘরটা বুক করা আছে। আচ্ছা আচ্ছা। রন্টি তার দিকে কাগজটা এগিয়ে দেয়। লোকটি হাতে নিয়ে সেটিকে দেখে। লোকটি কোনো কথা না বলে নিঃশব্দে তাদের লাগেজ নিয়ে ভিতরে চলে যায়। রন্টি আর রূপরেখা অবাক হয়ে তাকে দেখতে থাকে। আশ্চর্য লোক তো, তোমার কথার কোনো উত্তরই দিল না। চেহারাটাও যেন কেমন। তা যা বলেছ, ছুটিটা ভালোই ভালোই কাটলে হয়। লোকটি তাদের জিনিসপত্রগুলো গ্রাউন্ড ফ্লোরে একটি রুমের কাছে রাখল। এ কি রন্টি, উনি এই ঘরটা খুলছেন কেন? আমরা তো উপরের ঘর বুক করেছি। এরপরে তারা এগিয়ে গিয়ে চৌকিদারকে সেই কথা জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়, ও ঘর তো পাওয়া যাবে না ম্যাডাম, অফিস থেকে বারণ আছে। ইয়ার কি হচ্ছে নাকি? ওই ঘরের জন্য আমরা বেশি টাকা দিয়েছি, এখন না বললে হবে কেন? টয়লেট খারাপ আছে ম্যাডাম, পরিষ্কার হয়নি। এই ঘরটাই সব থেকে ভালো, নিয়ে নিন। এখন রাত হয়ে গেছে, পরিষ্কার করবে কে? ঠিক আছে, কাল দেখা যাবে। নাও মালগুলো এবারে ঘরে ঢুকিয়ে দাও তো। আর হ্যাঁ, এখানে আলোর কি ব্যবস্থা আছে? ঘরে মোমবাতি আছে, জ্বালিয়ে নেবেন। সে তাদের লাগেজগুলো ঘরের মধ্যে রেখে চলে যায়। লোকটা ভীষণ অসভ্য, আমার একটু কেমন যেন ঠেকছে রন্টি। এই ঘরে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা যদি উপরের ঘরে ঢুকি, ভেবে দেখো, বেড়ানোর সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চারের সুযোগ কিন্তু সবসময় আসে না। তুমি পারো বটে। তখনই দরজা ধাক্কার শব্দে তাদের আলোচনা থেমে যায়। রন্টি উঠে দরজা খুলতে যায় এবং দরজা খুলে সে চমকে ওঠে। সে দেখে চৌকিদার খাবার হাতে দাঁড়িয়ে আছে। আপনারা খেয়ে নেবেন স্যার, আমি এখন চলে যাব। আর ম্যাডাম, ওই ঘরে কিন্তু ঢোকার চেষ্টা করবেন না, বিপদ হতে পারে। লোকটির এই অপ্রত্যাশিত কথায় ওরা দুজনেই হতবাক হয়ে যায়। ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে। লোকটি ধীরে ধীরে চলে যায়। উনি চলে যেতেই রন্টি বলে ওঠে, আমাদের আজ রাতের বেলা উপরের ঘরে গিয়ে দেখতেই হবে ওখানে কি আছে। চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। স্পষ্ট শোনা যায় ঝিঝি পোকার একটানা ডাক। রন্টি আর রূপরেখা অপেক্ষা করতে থাকে উপরের ঘরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর তারা টর্চ হাতে নিয়ে সাবধানে সেই ঘরের দিকেই এগিয়ে যায়। আস্তে আস্তে, সাবধানে। তারা এসে পৌঁছয় সেই ঘরের সামনে। রন্টি দরজার তালা ভেঙে দরজাটি খোলে। একে ঘরে এত কাঠ কেন?
যেন একটা পোড়া আর পচা গন্ধ পাচ্ছি। ইস, ছি, না গো। রন্টি পকেট থেকে লাইটার বের করে জ্বালায়, আর সেই মুহূর্তেই লাইটার থেকে এক অলৌকিক আলো বেরিয়ে কাঠের ভিতর ঢুকে যায়, আর মুহূর্তের মধ্যেই 4-5 আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আর তখনই সেই বাড়ির চৌকিদার এসে দাঁড়ায় ঘরের মাঝখানে। কি করছেন আপনারা এই ঘরে? আর সেই আলোর মাঝখান থেকেই ধীরে ধীরে উদ্ভাসিত হয়ে ওঠে এক অশরীরী আত্মা। সেই আত্মার হাসির প্রতিধ্বনি সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে। এই ঘর থেকে আমি বেরোতে পারছিলাম না বলে ভেবেছিলিস তুই বেঁচে যাবি? আমি না ম্যাডাম, আমি না। আপনাকে মেরেছে আপনার স্বামী মানস স্যার। আমাকে সম্পত্তির কানাকড়িও দেয়নি। আমি রাজসাক্ষী হয়ে ওকে ধরিয়ে দেব। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমাকে মারবেন না ম্যাডাম, প্লিজ। সুযোগ দেব না। দেখ দেখ, এরপরেই সেই আত্মার মুখ থেকে বেরিয়ে আসে লেলিহান আগুনের শিখা, আর তা ছড়িয়ে পড়ে গোটা ঘরে। আর চৌকিদার আটকা পড়ে সেই আগুনের মাঝে। রন্টি চিৎকার করে বলে ওঠে, দাঁড়ান, কে আপনি? কি হয়েছিল আপনার? সব কথা আমাদের খুলে বলুন। তারপর সেই অতৃপ্ত আত্মা চৌকিদারকে ছেড়ে এগিয়ে আসে রন্টির দিকে। সে বলতে শুরু করে, বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি, নাম তন্দ্রা। বাবা দেখে শুনে বিয়ে দিল এক ফরেস্ট অফিসারের সঙ্গে। বিয়ের পর বাবা বলেছিলেন আমার সমস্ত সম্পত্তির ওয়ারিশ হলি তুই, কিন্তু এই সম্পত্তি কিছুতেই অন্য কারোর নামে ট্রান্সফার করা যাবে না, এমনকি আমার স্বামীর নামেও ট্রান্সফার করা যাবে না। এরপরে বাবা মারা গেলেন। আমি বুঝতে পারিনি আমার স্বামী আমাকে ওই সম্পত্তির জন্যই বিয়ে করেছিল। সে একদিন আমাকে এসে বলল, দেখো, বিয়ের পর থেকে তুমি একটুও বিশ্রাম পাওনি। চলো কিছুদিনের জন্য বেরিয়ে আসি। কোথায় যাব? আরে বাবা, তোমার স্বামী একজন ফরেস্ট অফিসার, যে কোনো বন বাংলোয় বুকিং পেয়ে যাব। বলো কোথায় যাবে? তুমি যেখানে বলবে। একটা ভালো জায়গা আছে বুঝলে, দেওবন, সেখানেই যাই তাহলে। তারপর কি হলো? আমরা এই বাংলোতে বেড়াতে এলাম। আমার স্বামী আগে থেকেই চৌকিদারের সঙ্গে গোপন আতাত করে রেখেছিল। আরে এত টাকা দেবো কল্পনাও করতে পারবে না দামোদর। আরে এই মাইনেতে কতদিন গরিব হয়ে থাকবে? এত বড় কাজের ঝুঁকি নেব, যদি ধরা পড়ে যাই? আরে সেসব আমি বুঝে নেব, শুধু আগুনটা ঠিক সময় লাগিয়ে দিতে হবে দামোদর। খুব সিম্পল কাজ, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। বাড়ি ফিরে বলবো বাঘে তুলে নিয়ে গেছে। কত টাকা দেবেন? 5 লাখ। না, 10 লাখ। রাজি? ঠিক আছে রাজি, আমরা 7 দিনের মধ্যে আসছি। তারপর আমরা ঘুরতে এলাম এখানে, আর সুযোগ পেয়ে ওদের প্ল্যান মতো ওরা আমাকে এই ঘরে মেরে ফেললো। সে কি? আমার আত্মা ওদের কথাবার্তা শুনতে পেয়েছিল। এবার আমার টাকাটা? কিসের টাকা? আগুন লাগিয়েছো তুমি, তুমি খুন করেছো আমার স্ত্রীকে। এখন যা বলছি শোনো, বডিটা ফায়ার প্লেসের মধ্যে ঢুকিয়ে দাও। এটা কেউ জানতে পারলে কিন্তু তুমি ফাঁসিতে যাবে। ওই শয়তান স্বামীকে না মারতে পারলে আমার মুক্তি নেই। আমি আমার শরীর পেয়ে গেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করতে হবে না দিদি, এই কেসটার ব্যাপারে খোঁজ খবর করতেই আমার বাবা আমাদের এখানে পাঠিয়েছিলেন। এরপর বাকি কাজটা পুলিশকেই করতে দিন। তোমার বাবা? কে তোমার বাবা? আমার বাবা হলেন পুলিশের এসপি, এবং আপনার বাবার
খুবই প্রাণের বন্ধু ছিলেন। তার মানে তুমি এখানে এসেছো কেস সলভ করতে? এবার আমার কর্তব্য দোষীকে তার উপযুক্ত শাস্তি দেওয়ানো। তুমি তুমি আমায় মুক্তি দিলে, আমি মুক্তি পেলাম ভাই, আমি মুক্তি পেলাম, আমি মুক্তি পেলাম, আমি মুক্তি পেলাম।